সমাজে তার হাতে যখন 30,000 50,000 টাকা থাকবে, পরিবারের সবাই কিন্তু একটু মান্যগণ্য করে চলবে তাকে। সমাজে পরিবারে সেই মহিলা বা সেই মা বা সেই গৃহিণীটার সম্মান অটোমেটিক কিন্তু বৃদ্ধি পাবে। আমি এখানে অনেকেই হয়তো অনেকে বলতে পারেন, আমি মনে করি এই যে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া, মহিলাদের এম্পাওয়ারমেন্ট বৃদ্ধি করা, এটি রাজনৈতিক বিষয় না। আমি মনে করি এটি রাজনীতি থেকে সবচেয়ে বেশি এটি একটি সামাজিক আন্দোলন, এটি একটি সামাজিক বিষয়। আপনাদের প্রত্যেকের মা আছে, আপনার প্রত্যেকের মাকে নিশ্চয়ই আপনারা প্রোটেক্ট করতে চান। আপনি এইভাবে বিষয়টি চিন্তা করুন। মায়ের হাতকে শক্তিশালী করা, মায়ের পাশে দাঁড়ানো, প্রত্যেককে আমি অনুরোধ করব বিষয়টি আপনারা এভাবে চিন্তা করুন। এটি গেল ফ্যামিলি কার্ড কেন করতে চাই, এটার কি লক্ষ্য বা উদ্দেশ্য। এর বাইরে আরো কতগুলো বিষয় আছে, খুব সংক্ষেপে যদি বলতে হয়, আপনারা অনেকক্ষণ বিকাল থেকে বসে আছেন, আমি বেশি লেন্দি করব না। এর বাইরে ফ্যামিলি কার্ডের আরেকটি বিষয় আছে। আপনি যখন এই যে যেই জিনিসগুলো দিবেন মানুষগুলোকে, এই জিনিসগুলো আপনি প্রকিউর করবেন। ও, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আমরা অবশ্যই চেষ্টা করব দেশে যেই প্রোডাক্টগুলো উৎপন্ন হয় বা উৎপাদিত হয় সেই রকম প্রোডাক্টগুলো দিতে। ইম্পোর্টেড কোনো প্রোডাক্ট আমরা চেষ্টা করব না দিতে। এই যে এই যেই জিনিসগুলো আমরা দিব এর মধ্যে আমরা চেষ্টা করব দেশে উৎপাদিত প্রোডাক্ট দিতে, দেশে যা যা হয় উৎপাদিত সেগুলো দিতে। কারণ হচ্ছে, তাহলে আপনি দেশে যারা, সেটি কৃষক হোক, সেটি কোনো সেটি লবণ উৎপাদনকারী কৃষক হোক, ধান উৎপাদনকারী কৃষক হোক, গম উৎপাদন, আলু উৎপাদনকারী কৃষক হোক, আখ উৎপাদনকারী কৃষক হোক, চিনির মিল হোক, আমরা এইগুলোকে তখন সাপোর্ট দিতে পারবো। এই মানুষগুলোকে সাপোর্ট দিতে পারবে। তার মানে আপনি চিন্তা করেন ইকোনমিক অ্যাক্টিভিটিসটা কত হবে। প্রতি মাসে যখন আপনি এই প্রোডাক্টগুলো দিবেন, প্রতি মাসে স্টেট এগুলো প্রকিউর করবে, লোকালি প্রকিউর করবে, তার মানে কি পরিমাণ ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে পুরো দেশের মধ্যে, এই বিষয়টি চিন্তা করতে হবে। আসেন এরপরে, এখানে কৃষি নিয়ে কৃষকদেরকে বিনা সুদে লোন দেওয়া যায় কিনা একজন এখানে প্রশ্ন করেছেন আপনারা। আমাদের আরেকটি চিন্তা হচ্ছে, ফ্যামিলি কার্ডের মতন আমরা কৃষকদেরকে ফার্মার্স কার্ড দিব, ফার্মার্স কার্ড দেব। আচ্ছা, কার্ডের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি কি হতে পারে? কার্ডের লক্ষ্য বা উদ্দেশ্যটা হতে পারে, আমাদের এখনো আমরা কৃষকদেরকে বিভিন্ন সারটার বিভিন্ন ব্যাপারে আমরা ভর্তুকি দিই, বাট খেয়াল করে যদি দেখেন ভর্তুকিটা কিন্তু প্রান্তিক কৃষক পর্যন্ত পৌঁছায় না। আমার লক্ষ্য বা উদ্দেশ্য কি? কৃষককে একটা সাপোর্ট দেওয়া। কিন্তু আমি যদি তাকে সাপোর্টটা তার কাজে নাই লাগলো, তো দিয়ে লাভটা লোকে। ফ্যামিলি এই ফার্মার্স কার্ডটা আমরা করব, এটা দিয়ে আমরা কৃষকদেরকে আমরা চেষ্টা করব, আমাদের এখানে আমাদের সরকারকে সহযোগিতা করবে, প্রশাসন আছে, প্রশাসনের মাধ্যমে, সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর মাধ্যমে আমরা চেষ্টা করবে প্রকৃত যারা কৃষক এদেরকে আইডেন্টিফাই করে ফেলা, আইডেন্টিফাই করে এদেরকে একদম রেজিস্ট্রি করে তার পুরো ডিটেইল ডাটাবেস তৈরি করে তাকে আমরা কার্ডটা দিব। অর্থাৎ তার জমি কোথায়, কোন দাগে চার জমি, সে কি কি উৎপাদন করে, সব কিছু নিয়ে আমরা তার কার্ডটা তৈরি করব। সো দ্যাট তাকে আমরা যেরকম শস্য বীমার কথা বলেছি, তাকে আমরা এই সাপোর্টটা দিতে পারবো। আমাদের যে প্রশ্নের কথা বলেছেন, তাকে বিনা ইন্টারেস্টে লোন দেওয়া যায় কিনা। কখনো কোনো ফসলের ক্ষতি হলে সরকার যদি ঠিক করে যে ঠিক আছে এই বছর এই ফসলের ক্ষতি হয়েছে, তাহলে এই ফসল যারা উৎপাদন করে তাদেরকে আমরা বিনা সুদে ঋণ দিব, তখন এই কার্ডটা ব্যবহার করলেই কিন্তু কার্ডটা যেখানে 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 ডেজিগনেটেড প্লেস থাকবে সেখানে গিয়ে সে পাঞ্চ করলেই তখন বোঝা যাবে। সরকার কাছে পুরো লিস্ট আছে যে কে কোথায় এই পার্টিকুলার, সে কোনো বছর টমেটো চাষি যারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আমরা একটা সহযোগিতা দিব টমেটো চাষে। তাহলে টমেটো চাষি কারা আছে মোটামুটিভাবে আমি বের করে ফেলতে পারবো। এটি আছে। আমরা ঠিক আছে, টমেটো চাষিদেরকে পার্টিকুলার এই ফার্টিলাইজারটা দিতে হবে। কোন কোন কৃষকের কি কি পরিমাণ ফার্টিলাইজার লাগে, সবার তো আর 1 কেজি 2 কেজি 10 কেজি লাগবে না, জমির পরিমাণ অনুযায়ী কমবে বাড়বে বিষয়টা, ঠিক আছে। তাহলে এই এলাকায়, বাংলাদেশের অমুক এলাকায় এই এরা এরা আছে যারা টমেটো চাষ করে, টমেটো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে আমরা এই সাপোর্ট দিব, অথবা তাদের এই সারটা প্রয়োজন, তাদেরকে আমরা এই সারটা দিব। অর্থাৎ পুরো জিনিসটা আমরা নিয়ে আসবো, একদম কম্পিউটারাইজ করে পুরো জিনিসটা আইটির ভিতরে আমরা নিয়ে আসবো, যাতে করে মিস ইউজ যত সম্ভব কম করা যায়। বাট আমরা যত বেশি সংখ্যক তাদেরকে যেই সহযোগিতা স্টেট থেকে, রাষ্ট্র থেকে আমরা দিতে চাই, সেটা তাদেরকে তত আমরা দিতে সক্ষম হই, ম্যাক্সিমামটা যাতে তাদেরকে আমরা দিতে সক্ষম হই। কিছু হতেই পারে ওয়েস্টেজ, এটা বাস্তবতাটা মেনে নিতেই হবে। এবার আসুন হেলথ, হেলথ নিয়ে একজন ডায়াবেটিকের প্রশ্ন করেছিলেন এখানে ডক্টর পাভেল সাহেব, উনি খুব সুন্দরভাবে বলেছেন কি কি বিষয়। হেলথের বিষয়টা আপনাদের অনেকেরই নিশ্চয়ই কম বেশি ধারণা আছে। ইউরোপে কিন্তু
এখানকার হেলথ ফ্যাসিলিটি খুব ভালো, কম বেশি নিশ্চয়ই আপনাদের অনেকেরই ধারণা আছে, সবার না থাকলেও। আমরাও বলেছি আমাদের এখানে ইউকেতে যেরকম এনএইচএস আছে, এনএইচএস এর মতন করে আমরা সাজাতে চাই। তবে এই দেশে কিন্তু এনএইচএসও খুব হাবুডুবু খাচ্ছে, হিউজ বাজেট, সিরিয়াস কমপ্লেন এনএইচএস। আগে যেরকম এমার্জেন্সিতে, আমি যখন প্রথম প্রথম এই দেশে এসেছি 15 বছর 16 বছর আগে, 15 16 অলমোস্ট 16 বছর আগে, তখন এমার্জেন্সিতে গেলে 1.5 2 ঘন্টার বেশি ওয়েট করতে হতো না, এখন 4 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয়। অর্থাৎ ওদের উপর অনেক প্রেশার হয়েছে, রোগীর সংখ্যা বেড়েছে। এরা এখন নতুন একটা পলিসি নিয়েছে। আমি মনে করি, আমি ব্যক্তিগত ধারণা, আমাদের জন্য, আমাদের যেহেতু হিউজলি পপুলেটেড কান্ট্রি, আমাদের জন্য এই পলিসিটা নেওয়া উচিত। কি সেটা? প্রিভেনশন। প্রিভেনশন নেওয়া উচিত, প্রিভেন্টিভ মেজার আমাদেরকে বেশি করে নেওয়া উচিত এখন। সেইটাকে, অর্থাৎ আমি যদি, মানুষজন, দেশের মানুষ যদি কম অসুস্থ হয়, তাহলে যারা অসুস্থ হবে তাদেরকে বেটার ট্রিটমেন্ট আমরা দিতে পারবো, বেটার সার্ভিস আমরা দিতে পারবো হসপিটালগুলোতে। কিন্তু বেশি মানুষ যখন অসুস্থ হয়ে যাবে, স্বাভাবিকভাবে তখন একটা ক্যাওয়াটিক সিচুয়েশন হবে, কাউকেই আপনি ভালো সার্ভিস তখন দিতে পারবেন না। কাজে আমরা যদি দেশের মানুষকে সচেতন করতে পারি, এবং সেই লক্ষ্যে আমরা, শহীদ জিয়ার সময় একটি প্রকল্প নেওয়া হয়েছিল, পল্লী চিকিৎসক, হয়তো অনেকের কাছে শব্দটি পরিচিত আছে, পল্লী চিকিৎসক। আমরা প্রতি গ্রামে আমরা পল্লী চিকিৎসক দিব, একজন না, একের অধিক আমরা পল্লী চিকিৎসক করব, হাজার হাজার লক্ষ আমরা পল্লী চিকিৎসক তৈরি করব। এই পল্লী চিকিৎসকদের কাজ হবে সাধারণত বেসিক অসুখ বিসুখ যেগুলো হয় মানুষের, কিডনির প্রবলেম বলেন, হার্টের প্রবলেম বলেন, কোলেস্ট্রল প্রবলেম বলেন, বিভিন্ন যেগুলো ডায়াবেটিক প্রবলেম বলেন, মানুষকে গিয়ে সচেতন করা। এবং আমাদের একটি লক্ষ্য আছে, এই উদাহরণ হিসেবে বলছি, যদি 1 লক্ষ পল্লী চিকিৎসক আমরা অ্যাপয়েন্ট করি, এই 1 লক্ষ পল্লী চিকিৎসকের মধ্যে 70 থেকে 75 হাজার পল্লী চিকিৎসক হবে নারী। নারী হবে পল্লী চিকিৎসক, কারণ নারীদের একটা সুবিধা আছে, তারা ঘরের ভিতরে যেতে পারে এবং গিয়ে মহিলাদেরকে, গৃহিণীদেরকে বোঝাতে পারে। স্বাভাবিকভাবে গৃহিণীরা যেহেতু ঘরের বিষয়গুলো দেখভাল করেন, তাদেরকে যখন সচেতন করা যাবে, আপনি বাচ্চাকে এই খাওয়াবেন, স্বামীকে এই খাওয়াবেন, বা মুরব্বীকে এই খাওয়াবেন, তাহলে এই অসুখ থেকে দূরে থাকা যাবে। স্বাভাবিকভাবে ধীরে ধীরে আমরা সেই বেনিফিটটা পাবো ইনশাল্লাহ। সেই জন্য আমরা এখানে করব। এখানে একটা জিনিস দেখেন, এই যে পল্লী চিকিৎসক কথা বললাম, আপনি যদি ফুটবলের সেই ওই যে গেমসের কথা বলেছি, আর্টের কথা বলেছি, মিউজিকের কথা বলেছি, আপনারা চিন্তা করে দেখেছেন আপনাদের মধ্যে এখানেই কতজন আপনারা এইসব টিচারের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, বা এইসব টিচার হতে পারবেন? আপনারা চিন্তা করতে পারেন কত লক্ষ জব ক্রিয়েট করতে পারবো আমরা। শুধু শিক্ষা ক্ষেত্রে আমরা কত লক্ষ জব ক্রিয়েট করতে পারবো। আপনার তো যদি 10 থেকে 15 হাজার আপনার ফুটবলের টিচারই লাগবে, 10 থেকে 15 হাজার আপনার বাস্কেটবলের টিচারই লাগবে, 10 থেকে 15 হাজার মিউজিক টিচার লাগবে, তাও মিউজিকের কয়েকটা ক্যাটাগরি। তার মানে চিন্তা করেন কত শিক্ষাক্ষেত্রে আমরা কত জব ক্রিয়েশন করতে পারছি দেশের ভিতরেই। এই কথাটা বলতে ভুলে গেছিলাম, সরি। আচ্ছা, আসেন এবার আরেকটি বিষয়, আমি যেটা আপনাদের সবচেয়ে কনসার্ন, এখন একটু একটু থাকলে আগামী যত দিন যাবে আপনাদের এই কনসার্ন, মাথা ব্যথা, কষ্ট, টেনশন আরো বাড়বে। সেটা হচ্ছে আপনাদের নিজেদের জব ক্রিয়েশন। আপনাদের নিজেদের জব ক্রিয়েশন, ওই যে শিক্ষা ব্যবস্থা যেখানে বলেছিলাম, আমরা ধরে নিচ্ছি আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আছেন, আপনারা আপনারা মোটামুটিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা ওয়েল অফ ফ্যামিলি, যারা একটু সচ্ছল ফ্যামিলি তারা আছেন। বাট অনেক ফ্যামিলি আছে যাদের সচ্ছলতা অনেক কম। তো শিক্ষাক্ষেত্রের মধ্যে একটা জিনিস আমরা ইন্ট্রোডিউস করতে চাই, সেটা হচ্ছে যে ভোকেশনাল ট্রেনিং বলতে যা বোঝায়, বা এই ধরনের যে বিষয়গুলো আছে, এগুলোকে আমরা রেগুলার এডুকেশনের পাশাপাশি আমরা এগুলোকে ইন্ট্রোডিউস করতে চাই। এখনও কিছু কিছু হতে চাই, কিন্তু আরও আমরা বাড়াতে চাই। তার ফলে যেটা হবে, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার এই ভোকেশনাল ট্রেনিং, এই সবগুলো যখন থাকবে, স্বাভাবিকভাবেই এই মানুষটা যখন বেরিয়ে আসবে, সে ইন্টারমিডিয়েট ডিগ্রি পার করে যখন বেরিয়ে আসবে, সে এমনভাবে সিলেবাসটা সাজাতে চাই যে একটা ফ্যামিলি যদি একটা বাচ্চাকে ইন্টারমিডিয়েট পরে পড়াতে না পারে, একজন স্টুডেন্টকে, তাহলে সে যেই ট্রেনিংটা পাবে সেটা দিয়ে যাতে সে তার জব ক্রিয়েট করে ফেলতে পারে, তার জবটা সে ক্রিয়েট করে ফেলতে পারে। তা এর সাথে তো তার ল্যাঙ্গুয়েজ, অন্য স্কিলস তো আমরা ডেভেলপ করিয়ে দিচ্ছি। আচ্ছা, আসেন এরপরে। এরপরে একটা বিষয় আছে যুবকদের কর্মসংস্থান, কিছুটা আমি একটু আগে বললাম। এখানে মাহাদি আমিন বলেছে আইসিটি ক্ষেত্রে আমাদের যেটা একটা পরিকল্পনা আছে, যেমন ধরেন উদাহরণ হিসাবে বোঝানোর জন্য বলছি, ঢাকা শহরে প্রচুর রিক্সা চালক আছে। আমরা এই রিক্সা চালকদেরকে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা করছি, করে নিয়ে তারপরে তাদেরকে পর্যায়ক্রমিকভাবে আমরা ট্রেনিং দিব।
কথা হচ্ছে যে এখানে শিক্ষিত, অশিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষ আছে, আমাদেরকে ক্যাটাগরি করে ফেলতে হবে কয়েকটি, যেটি আমাদের পরিকল্পনা হচ্ছে ক্যাটাগরি করব আমরা। করে এই ধরনের যারা রিক্সা চালক আছেন, আমাদের প্রায় 1 কোটি মানুষ বিদেশে আছে। আমাদের যেটা ব্যক্তিগতভাবে আমার যেটা চিন্তা ভাবনা, আমি আমার নেতৃবৃন্দের সাথে আলাপ করেছি, আমাদের যেটা চিন্তা ভাবনা এরকম সারা দেশে আমরা এই কাজগুলো করব, যে এইভাবে এরকম যারা মানুষ আছে তাদেরকে আমরা নিয়ে আসব, তাদেরকে কতগুলো বেসিক ট্রেনিং দিব। এবং শুধু ট্রেনিং দিব না, বিদেশে আমাদের যেই দূতাবাসগুলো আছে তাদেরকে মাধ্যমে একটা রিসার্চ আমরা করাবো যে কোথায় কোন কোন দেশে কি ধরনের কাজের স্কোপ আছে, এডুকেশন কোয়ালিটির বা এডুকেশন কোয়ালিফিকেশনের উপর নির্ভর করে। এই মানুষগুলোকে ট্রেন করে আমরা একদম আনস্কিল ওয়ার্কার না, আমরা সেমি স্কিল বা স্কিল ওয়ার্কার কিভাবে বিদেশে এক্সপোর্ট করা যায় সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে, সেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। একবারেই যে আমরা সব পারবো তা না, বাট আমরা শুরু করব। এটাকে বই নিয়ে যাবেন আপনারা, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনাদের পরবর্তী প্রজন্ম এটাকে কন্টিনিউ করবে। আমরা ইনশাল্লাহ এটাকে শুরু করব, শুরু করার ইচ্ছা আমাদের আছে। ভবিষ্যৎ, আমি প্রথমে বলেছি আপনারা ভবিষ্যৎ বাংলাদেশের। আমরা যেটা আজকে এখানে আমরা যারা বসে আছি মঞ্চের যারা বসেছে, আমরা সুযোগ পেলে আমরা ইনশাল্লাহ শুরু করব, আপনারা এটাকে কন্টিনিউ করবেন। এখানে আরেকটি বিষয় এসেছে, মানে বাজারে নিত্য প্রয়োজনীয়, যেটা নিয়ে আপনারাও কম বেশি প্রায় গল্প শুনেন হয়তো, খাবার টেবিলে বসে মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে হয়তো এই বিষয়গুলো নিয়ে শুনতে থাকেন, আপনারা বন্ধু বান্ধব আলোচনার মধ্যে শুনতে থাকেন। আহ, আমাদেরকে ডেফিনেটলি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রয়োজন হয় আমাদের এগুলোর উৎপাদন বাড়াতে হবে। আমাদের ক্ষেত্র বিষয়ে অনেকগুলো উৎপাদন, এর মধ্যে এই ব্যাপার নিয়ে নিশ্চয়ই আপনাদের পড়ালেখার কারণেই হয়তো কেউ কেউ রিসার্চ করেছেন। ডেফিনেটলি আমাদের উৎপাদন বাড়াতে হবে, এবং আমাদের সাপ্লাই চেনের মধ্যে অনেক ঘাপলা আছে। যেমন প্রথমেই যদি বলা যায়, চাঁদাবাজির একটি বিষয় আছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়, প্রায় পত্রিকার নিউজে কি এই বিষয়টিকে যেভাবে হোক আমাদেরকে নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে, এই বিষয়টিকে যেভাবে হোক আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে কিছুটা কমে আসবে, কিন্তু আমাদেরকে অবশ্যই আরেকটা সাপ্লাই চেন তৈরি করতে হবে, ট্রেডিশনাল যে সাপ্লাই চেন আছে সেটার বাইরেও সাপ্লাই চেন করতে হবে, যাতে জিনিসের দামটা কম বাড়ে। জিনিসের দাম ক্ষেত্র বিশেষে হয়তো বাড়বেই বাস্তবতা, কিন্তু একটা স্বাভাবিকতার মধ্যে যাতে বাড়ে, অস্বাভাবিকতার মধ্যে না বাড়ে। খুব সংক্ষেপে আমি এই জিনিসটা বললাম, যদিও এই জিনিসটি সবচেয়ে কনসার্ন বিষয় এখন। কিন্তু আমাদেরকে অবশ্যই উৎপাদন বাড়াতে হবে, আমাদেরকে মার্কেটিংয়ের নতুন ব্যবস্থা উপায় পুরো চিন্তা করতে হবে, এবং প্রোডাক্টগুলো যাতে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া একদম এন্ড ইউজারের কাছে যাতে পৌঁছতে পারে। এরপরে একটি বিষয় আছে এনভায়রনমেন্টের বিষয়। এটা আমাদের সবার কনসার্ন, এটি সারা বিশ্বের কনসার্ন। আমাদের নিজেদের যেটি চিন্তা আছে, এনভায়রনমেন্টের মধ্যে খাল খনন এবং নদী খনন নিয়ে আলোচনা হয়েছে। খাল এবং নদী খনন এটি আমাদের ওয়ান অফ দি প্রায়োরিটি প্রজেক্ট। আমরা ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে, মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করলে খাল খনন এবং নদী খননের অনেকগুলো কারণ আছে কেন আমরা করব। প্রথমত, আমাদের নদী এবং খালগুলো বন্ধ হয়ে গেছে। অল্প বৃষ্টি হলে ভারত ফট করে বর্ষাকালে তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য তারা তাদের ড্যামগুলো ওপেন করে দেয়, ওপেন করে দিয়ে আমাদেরকে ফ্লাডেড করে দেয় পুরা। আবার তাদের যখন প্রয়োজন পানিতে আটকে রেখে তারা নিয়ে যায়, আমাদেরকে পানি দেয় না। কাজে আমাদেরকে পুরা দেশটাকে চিন্তা করতে হবে, ওয়াটার রিজার্ভার হিসেবে বানাতে হবে। এবং আমরা যদি পুরো দেশটাকে ওয়াটার রিজার্ভার বানাতে যাই, আমাদের মানুষের পানি ব্যবহারের প্রয়োজন এটা করতে হবে, খাল খনন নদী খনন আমাদের ড্রাই সিজনে ফসলের জন্য করতে হবে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কারণে করতে হবে, যেহেতু নদী নালার পানি কমে গিয়েছে, খুব স্বাভাবিকভাবেই আমাদের আন্ডার ওয়াটার যেটা রিজার্ভার আছে সেখানে অনেক প্রেশার পড়ছে, এবং এটা দিনে দিনে নেমে যাচ্ছে। তার সাথে এই নেমে যাওয়ার কারণে আর্সেনিক সহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আমরা যদি উপরের রেইন ওয়াটারকে যদি নিচে দিতে না পারি, এই রিজার্ভার যদি বাড়াতে না পারি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যদি উপরে আনতে না পারি, সিরিয়াস আরো অনেকগুলো কনসিকুয়েন্সেস হবে। কাজে যেভাবেই হোক আমাদের করতে হবে। কিছুদিন আগে বন্যা হয়েছে, আপনারা হয়তো অনেকেই বন্যা রিলিফে গিয়েছিলেন, আপনারা আপনারা নিশ্চয়ই দেখেছেন। দেখেন, বন্যার সময় যদি আপনি এই যে নোয়াখালীতে গিয়েছেন, গ্রেটার নোয়াখালীতে যে বন্যা হয়েছে, নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী মিলে বন্যা হয়েছে, প্রায় কম বেশি সবগুলো জায়গাতেই যদি এভারেজ ধরে নেই, 5 ফিট হাইট ছিল পানির, 4 থেকে 5 ফিট হাইট। আপনি এখন চিন্তা করেন, 50 স্কোয়ার মাইল ধরে, 50, মিনিমাম 50 স্কোয়ার মাইল ধরে 5 ফিট পানির হাইট, একটা সুইমিং পুল যেটার রেডিয়াস হচ্ছে 50 স্কোয়ার মাইল এবং ডেপথ হচ্ছে 5 ফিট। কি পরিমাণ পানি! তার মানে আপনি চিন্তা করেন, এই পানিটা কি হলো, 2 দিন পরে এই পানিটা সাগরে চলে গেলো, আমরা কোনো ইউজই রাখতে পারলাম না পানিটা। এই পানিটাকে আমরা ধরে রাখতে চাই।
খাল খনন, নদী খননের মাধ্যমে এই পানিটিকে ধরে রাখতে চাই। বহু কাজ করা সম্ভব। আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে আপনাদের একটু ধৈর্যচ্যুতি ঘটছে, আমি শেষ করে দেবো এখনই। এই বিশাল পানিটাকে আমাদের রাখতে হবে, কারণ ভারত পানির আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে, বহু দেন দরবার করে। এরা তো আনেই নেই, আগে যারা স্বৈরাচার ছিল এরা তো ইচ্ছা করেই আনে নাই। আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক, ইউএনএ হোক, জাতিসংঘ হোক, আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে ফাইট করতে হবে যাতে আমরা আমাদের পানির হিস্সা আনতে পারি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আমাদের সেকেন্ডারি অপশনও আমাদের রাখতে হবে, যে আমরা কিভাবে আমাদের ওই পানিগুলা, যে পানিটা আমরা এই মুহূর্তে ব্যবহার করছি না কিন্তু ভবিষ্যতে ব্যবহার করব, এইগুলোকে আমাদের ধরে রাখতে হবে, এই পানিটাকে আমাদের ব্যবস্থা রাখতে হবে সাপোর্ট হিসাবে। তো প্রিয় ভবিষ্যৎ প্রজন্ম, মোটামুটিভাবে এই বিষয়গুলো। ও আরেকটি আছে এনভায়রনমেন্টের মধ্যে, গাছ, গাছ, গাছ। আমি জানি না আপনাদের এখানে কতজনের আহ, গাছের প্রতি দুর্বলতা আছে। আমার গাছের প্রতি খুব দুর্বলতা আছে। দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক সাপোর্টার পেলাম। আমার আমার গাছের প্রতি দুর্বলতা, বিশেষ করে বড় গাছের প্রতি দুর্বলতা। এখানে ছোট একটি ঘটনা বলি। আহ, বগুড়াতে, আমি জানি না এখানে কারো বাড়ি আছে কিনা বগুড়াতে। ও আচ্ছা, এই তো কয়েকজন, থ্যাংক ইউ। বগুড়াতে যাদের বাড়ি আছে, আপনারা নিশ্চয়ই শহরে দেখেছেন খোকন পার্ক। আমাদের বিগত টাইমে যখন আমরা সরকারে ছিলাম, খোকন পার্কে ডেভেলপ করা হচ্ছিল, তার আগে খুব ঝোপঝাপড়ে ছিল। তো ওটাকে একটু সুন্দর করে আমরা সাজিয়েছিলাম, ঝোপঝাট কেটে টেটে। যেদিন কাজ হচ্ছে আমি সেদিন গিয়েছিলাম। তো মাঠের ঠিক মধ্যেখানে না, একটু সাইডে একটা গাছ ছিল, গাছের নাম আমার এই মুহূর্তে মনে নেই। তখন আমাদের মেয়র ছিলেন মাহবুব রহমান সাহেব। উনি আমাকে হঠাৎ করে বললেন যে, তারেক সাহেব, এই গাছটা ওরা কেটে ফেলতে চাচ্ছে, কিন্তু এই গাছটা মাত্র দুটো আছে বগুড়ায়, পুরো বগুড়ায় জেলে, এবং এটা 150 বছরের পুরনো গাছ, এটা বোধহয় কাটা ঠিক হবে না। আমি তাৎক্ষণিকভাবে ইঞ্জিনিয়ারকে ডাকলাম, আমি বললাম যে দেখেন, এটা তো এই গাছটা, এই ব্যাপার, এই গাছটা আপনারা কেটেন না, এই গাছটা থাকুক, 150 বছরের পুরনো গাছ, এই গাছটা কেটে ফেললে তো আমরা পাবো না, অন্তত আমাদের জীবন দশাতে পাবো না আমরা। গাছটা কাটা হয়নি। খুব দুঃখজনকভাবে আহ, কিছুদিন আগে আমি শুনলাম যে ওখানে যারা ছিল, এই যে স্বৈরাচারে সরকারের সময় যারা ছিল, তারা ওইটাকে আবার কিছু করতে গিয়ে, খুব কাজ দেখাতে গিয়ে গাছটাকে কেটে ফেলেছে তারা। তো শোনার পরে খুব খারাপ লেগেছে আমার কাছে ব্যাপারটা। এনিওয়ে, এরা তো কি করেছে এটা আপনারা দেখেছেন। আহ, বগুড়া থেকে রংপুর যাওয়ার যে রাস্তাটা ছিল, রাস্তা বড় করার নাম করে, আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, রংপুরে যাদের বাড়ি আছে, বগুড়ার উপর দিয়ে যারা গিয়েছেন রংপুরে, আপনারা দেখেন যে রাস্তার দুপাশে কেমন গাছ ছিল। আমি কিছুদিন আগে ছবি দেখলাম, কেটে সাফা করে ফেলেছে, একদম ধুধু মরুভূমির মতো। আমাদেরকে আমাদের সেই গাছের সেই যে ছায়া, সেই যে চিত্র, এটি আমাদেরকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। এটি শুধু ফিরিয়ে আনতে হবে আমাদের নিজেদের চোখের সৌন্দর্যের জন্য না, আমাদের দেশকে রক্ষা করতে হলে, দেশের মানুষকে রক্ষা করতে হলে, বহু প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে হলে। যেটা সমস্যা দেখা দিচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আস্তে আস্তে কিন্তু সমুদ্রের পানি বাড়ছে, বাড়ার ফলে এবং বিভিন্ন রিসার্চে দেখা যাচ্ছে বাংলাদেশের অনেকাংশ ডুবে যাবে একসময়। আমাদের এইগুলা থেকে যদি কিছুটা হলেও পরিবর্তন করতে সক্ষম হয়, আমাদেরকে গাছ সেটা সাহায্য করবে, সহযোগিতা করবে। এই মুহূর্তে আজকে হচ্ছে গিয়ে ডিসেম্বরের 3 তারিখ। আমার মনে আছে যখন আমরা স্কুলে পড়তাম, ডিসেম্বরের 3 তারিখ সোয়েটার কোট পরে আমরা বসে থাকতাম, বাট আমি দেখতে পাচ্ছি না এখানে কারো হাতে কারো শরীরে তেমন গরম কাপড় আছে। ছেলেদের মধ্যে কেউ কেউ একটু স্মার্ট হওয়ার জন্য ব্লেজার ট্লেজার কোট টোট পরে এসেছে, আদারওয়াইজ কিন্তু তেমন গরম কাপড় কারো গায়ে দেখছি না। অর্থাৎ তেমন কোনো ঠান্ডা নেই দেশে। কেন? গ্লোবাল ওয়ার্মিং। কেন? গাছপালা কেটে সাফা করে দিয়েছে এরা, কিন্তু গাছ লাগায়নি। এয়ারপোর্ট রোডে আগে সুন্দর সুন্দর গাছ ছিল, পরে দেখলাম বনসাই লাগিয়েছে। ছবিতে দেখলাম একজন আমাকে বললো বনসাই লাগিয়েছে। বনসাই তো আমাদের দেশি গাছ না, বিদেশ থেকে কেন গাছ আনতে হবে? দেশের মধ্যেই তো কত সুন্দর সুন্দর গাছ আছে আমাদের। সেই গাছগুলো কেটে দিয়ে, দেশি গাছ কেটে দিয়ে বনসাই কেন করেছে, কি করেছে? আমি আর সেই কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার পকেট ভারী হয়েছে। এনিওয়ে, আমাদেরকে গাছ লাগাতে হবে। আমার নিজের যেটি ইচ্ছা, আমরা একটি সরকারের মেয়াদ, সাংবিধানিক মেয়াদ হচ্ছে 5 বছর। আমরা আগামী দিনে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে, আমার নিজের ইচ্ছা সারা দেশে 5 বছর আমরা 50 মিলিয়ন, মানে 5 কোটি, 50 না, 5 কোটি বৃক্ষ আমরা রোপণ করবো, যেগুলো বড় বৃক্ষ, রেইন ট্রি বলতে। এবং আমি আশা করি যে আপনাদের এখানে অনেকেই আছেন যারা আমাকে সেই কাজে সহযোগিতা করবেন। প্রিয় ভবিষ্যৎ বাংলাদেশ, এই হচ্ছে মোটামুটিভাবে খুব সংক্ষেপে আমার চিন্তা, আমার দেশ
আমার দেশের মানুষকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে 31 দফা নিয়ে আলোচনা হয়েছে। 31 দফা বিএনপি দিয়েছে প্রায় 2 বছর আগে। কেন বিএনপি দিয়েছে 2 বছর আগে? 2 বছর আগে আমরা জানতাম না যে আমরা জুলাইয়ের 5 তারিখে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করব। কিন্তু 2 বছর আগে আমাদের দলে, বিএনপির, দেশ এবং দেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা ছিল। দেশ এবং দেশের মানুষকে ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেটি আমাদের চিন্তা ভাবনা ছিল। সেজন্যই আমরা যখনও জানতাম না যে স্বৈরাচারকে কবে বিদায় করব, তখনও কিন্তু আমরা এই 31 দফা দিয়েছি, দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। তারও আগে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনারা, অর্থাৎ দেশের মানুষ। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভবিষ্যৎ বাংলাদেশ, আমার সামনে যারা বসে আছেন, আপনারা দলের সাথে জড়িত। আপনারা দলের সাথে জড়িত 31 দফা, এই 31 দফা নিয়ে আপনারা আজকে আলোচনা করেছেন। 31 দফা, আমার বিশ্বাস আজকে যে এখানে আপনারা শিখলেন, জানলেন 31 দফা নিয়ে, এটি আপনারা ঘরের ভিতরে আবদ্ধ রাখবেন না। এটি আপনারা বাংলাদেশের মানুষের পথে প্রান্তে দাঁড়ে দাঁড়িয়ে আপনারা পৌঁছে দিতে সক্ষম হবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ ভবিষ্যতে বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে নিজেকে গড়ে তুলবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।